আজকের আলোচনার বিষয় ভারতীয় উপমহাদেশ বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট নামের উৎপত্তি। আজ আমরা যে ভারতীয় উপমহাদেশ শব্দটি ব্যবহার করি, এই নামটি মূলত ভূগোলবিদদের দেওয়া একটি ভৌগোলিক পরিভাষা। কিন্তু কেন এই বিশাল অঞ্চলকে সাবকন্টিনেন্ট বা উপমহাদেশ বলা হয়? নাম, পরিচয় ও ঐতিহাসিকভাবে কেন এটি একটি স্বতন্ত্র ভূখণ্ড? এই ভিডিওতে সেটাই সহজ ও পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করব। প্রথমে বুঝে নেই এই অঞ্চলের রাজনৈতিক, ধর্মীয় ও সভ্যতাগত প্রেক্ষাপট। প্রাচীনকালে ভারতীয় উপমহাদেশ কখনোই একটি একক রাষ্ট্র ছিল না, বরং এটি ছিল বহু স্বাধীন ও স্বতন্ত্র রাজনৈতিক সত্তায় বিভক্ত একটি অঞ্চল। মগধ, কৌশল, গান্ধার, চোল, পাল কিংবা সাতবাহন প্রতিটি ছিল আলাদা আলাদা রাজ্য ও সাম্রাজ্য, যাদের নিজস্ব শাসন ব্যবস্থা, সংস্কৃতি ও ক্ষমতার কেন্দ্র ছিল। মৌর্য কিংবা মুঘল সাম্রাজ্য কিছু সময়ের জন্য বড় ভূখণ্ড শাসন করলেও এই পুরো অঞ্চলকে দীর্ঘমেয়াদে একক রাষ্ট্র হিসেবে কেউই নিয়ন্ত্রণ করতে পারেনি। তাদের শাসন ছিল বিস্তৃত, কিন্তু স্থায়ীভাবে সর্বগ্রাসী নয়। এর অর্থ দাঁড়ায়, ভারত কখনো আধুনিক অর্থে একটি দেশ ছিল না, বরং এটি ছিল বহু অঞ্চলের সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের সমন্বয়ে গড়ে ওঠা একটি বিশাল পরিসর। ধর্মীয় দিক থেকেও ছিল বহুমাত্রিক পরিচয়। এই অঞ্চলের ধর্মীয় ইতিহাসও ছিল অত্যন্ত বৈচিত্র্যময়। বৈদিক হিন্দু ধর্ম ও তার পরবর্তী ধারা, বৌদ্ধ ধর্মের বিস্তার, জৈন ধর্মের বিকাশ এবং অসংখ্য আদিবাসী ও স্থানীয় বিশ্বাস সবকিছুই সময়ের সঙ্গে সঙ্গে এই ভূখণ্ডে বিকশিত হয়েছে। কোনো একটি ধর্ম এই পুরো অঞ্চলকে রাজনৈতিকভাবে এক করতে পারেনি, বরং প্রতিটি রাজ্য নিজ নিজ পছন্দ ও প্রেক্ষাপটে ধর্মগ্রহণ বা পৃষ্ঠপোষকতা করেছে। ফলে কি দাঁড়ায়? প্রাচীনকাল, মধ্যযুগ এমনকি 1800 শতক পর্যন্ত এই অঞ্চলের শাসন ব্যবস্থা ছিল অঞ্চলভিত্তিক। পুরো ভূখণ্ডকে কখনোই একক শাসন ব্যবস্থার আওতায় আনা যায়নি। এই কারণেই দীর্ঘ সময় ধরে এই বিশাল অঞ্চলের কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক নাম ছিল না। এটি পরিচিত ছিল সভ্যতা, অঞ্চল ও ভৌগোলিক বৈশিষ্ট্যের মাধ্যমে, যা পরবর্তীতে ভূগোলবিদদের কাছে ভারতীয় উপমহাদেশ নামে পরিচিত হয়। এবার জানব কিভাবে ভারত ও ইন্ডিয়া দুটি ভিন্ন নামের উৎপত্তি হল। প্রথমে আসি ভারত নামের কথায়। ভারত নামটি এসেছে প্রাচীন ভরত বংশ বা ভরত নামক ঐতিহাসিক ও পৌরাণিক শাসক গোষ্ঠীর পরিচয় থেকে। এই ভরত নামেই একসময় একটি শক্তিশালী অঞ্চল ও সভ্যতা গড়ে ওঠে। ধীরে ধীরে এই নামেই অঞ্চলগত পরিচয়ে রূপ নেয় এবং আঞ্চলিকভাবে পরিচিত হয় ভরত বা ভারত অঞ্চল নামে। পরবর্তীকালে এই নামই স্থায়ীভাবে ভারত হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এবার জেনে আসি ইন্ডিয়া নামটি কিভাবে এলো। ইতিহাসবিদদের মতে ইন্ডিয়া নামের উৎপত্তি সিন্ধু নদী ও সিন্ধু সভ্যতা থেকে। প্রাচীনকালে সিন্ধু নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা জনপদ ও সভ্যতাকেই আরব ও পারস্যদের কাছে একটি সামগ্রিক অঞ্চল হিসেবে চিহ্নিত করা হতো। যে নদীর কথা বলা হচ্ছে সেটি হল সিন্ধু নদী। পারস্যদের দন্তস ধ্বনি উচ্চারণের সমস্যা ছিল, তাই তারা সাধারণত দন্তসকে হো উচ্চারণ করত। সে কারণে সিন্ধু তাদের উচ্চারণে হয়ে যায় হিন্দু বা হিন্দ। ফলে সিন্ধু নদী ও আশপাশের অঞ্চল তাদের কাছে পরিচিত হয় হিন্দ বা হিন্দুস্থান নামে। পরবর্তীতে গ্রীকরা পারস্যদের মাধ্যমেই এই নাম সম্পর্কে জানতে পারে, তবে তারা নিজস্ব ভাষাগত রীতিতে এই অঞ্চলকে বলে ইন্দোস। এই ইন্দোস নামটি পরে ল্যাটিন ভাষায় রূপ নেয় ইন্ডিয়া হিসেবে। এইভাবেই ইন্দোস থেকে ইন্ডিয়া আর একই উৎস থেকে গড়ে ওঠে হিন্দু, হিন্দ বা হিন্দুস্থান ইত্যাদি নাম। সবশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। প্রাচীনকালে ভারত বা ইন্ডিয়া নামগুলো কোনো আধুনিক রাষ্ট্রের নাম ছিল না। এগুলো ছিল মূলত ভৌগোলিক, সাংস্কৃতিক ও সভ্যতাগত পরিচয়। এবার জানব কিভাবে এই ভূখণ্ড সাবকন্টিনেন্ট হল। প্রাচীন বা মধ্যযুগে সাবকন্টিনেন্ট নামে কোনো শব্দই ছিল না। এই ধারণাটাই তৈরি হয়েছে আধুনিক ইউরোপীয় ভূগোলবিদ্যার হাত ধরে। প্রাচীন গ্রিক, রোমান, আরব কিংবা ভারতীয় কোনো ভূগোল চিন্তায় এই শব্দ বা এই শ্রেণীবিন্যাসের অস্তিত্ব ছিল না।
তাহলে সাবকন্টিনেন্ট শব্দটি ভারতের সঙ্গে যুক্ত হল কিভাবে? 1800 শতকে ইউরোপীয় ভূগোলবিদরা পৃথিবীকে বৈজ্ঞানিক ও ভূতাত্ত্বিক ভিত্তিতে ভাগ করতে শুরু করেন। এই সময়েই কন্টিনেন্ট, সাবকন্টিনেন্ট, রিজিয়ন এমন পরিভাষাগুলো চালু হয়। তখন তারা একটি বিষয় স্পষ্টভাবে লক্ষ্য করেন, ভারতীয় রিজিয়নটি ইউরেশিয়ার সঙ্গে সংযুক্ত, কিন্তু একই সঙ্গে এটি প্রাকৃতিকভাবে আলাদা। এর প্রধান কারণ হিমালয় পর্বতমালা, যা এই অঞ্চলকে বাকি ইউরেশিয়া থেকে স্পষ্টভাবে বিচ্ছিন্ন করেছে। এছাড়া আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল, এই অঞ্চলের রয়েছে নিজস্ব একটি ভূতাত্ত্বিক প্লেট, যা ইন্ডিয়ান প্লেট নামে পরিচিত। কিভাবে রিজিয়ন থেকে সাবকন্টিনেন্টে রূপান্তর হল? শুরুর দিকে ইউরোপীয় মানচিত্রে এই এলাকাকে ইন্ডিয়ান রিজিয়ন বলা হতো, কিন্তু খুব দ্রুতই তারা বুঝতে পারেন এটি একটি সাধারণ অঞ্চল নয়। এই ভূখণ্ড ছিল আয়তনে বিশাল, ভূতাত্ত্বিকভাবে স্বতন্ত্র এবং সভ্যতাগতভাবে অত্যন্ত সমৃদ্ধ। ফলে একে শুধুই রিজিয়ন বলা যথেষ্ট ছিল না। এই কারণেই ধীরে ধীরে এই অঞ্চলকে বলা শুরু হয় সাবকন্টিনেন্ট। এমনকি বলা যায়, ভারতীয় অঞ্চলই ছিল ইতিহাসে প্রথম ও প্রধান ক্লাসিক সাবকন্টিনেন্টের উদাহরণ। এই সমস্ত বৈশিষ্ট্যের কারণেই ভূগোলবিদরা এই ভূখণ্ডকে আখ্যা দেন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, অর্থাৎ ইউরেশিয়ার ভেতরে অবস্থিত একটি স্বতন্ত্র ও বৃহৎ ভূখণ্ড। তাহলে প্রশ্ন আসে, কেন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে ইউরেশিয়ার অংশ বলা হয়? এর উত্তর লুকিয়ে আছে ভূতত্ত্বে। আজ আমরা ইউরোপ ও এশিয়াকে আলাদা মহাদেশ হিসেবে দেখি, কিন্তু বাস্তবতা হল ভূতাত্ত্বিকভাবে ইউরোপ ও এশিয়া আলাদা নয়। প্লেট টেকটোনিক্স অনুযায়ী ইউরোপ ও এশিয়া দুটোই একই প্লেট সিস্টেমের অংশ, যাকে বলা হয় ইউরেশিয়ান প্লেট। ইউরোপ ও এশিয়ার মাঝে কোনো স্পষ্ট প্রাকৃতিক প্লেট সীমা নেই। এই বিভাজন মূলত ঐতিহাসিক ও সাংস্কৃতিক, ভূতাত্ত্বিক নয়। এই কারণেই ভারতীয় উপমহাদেশকে বলা হয় ইউরেশিয়ার অন্তর্গত একটি স্বতন্ত্র সাবকন্টিনেন্ট। এবার জানব, কখন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট শব্দটির প্রতিষ্ঠা পায়। মূলত ব্রিটিশ শাসনামলেই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট শব্দটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে। মুঘল আমলের আগে এবং মুঘল আমল জুড়েও এই বিস্তীর্ণ অঞ্চলটি সাধারণভাবে পরিচিত ছিল হিন্দুস্তান নামে। এটি ছিল একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয়, কিন্তু আধুনিক অর্থে কোনো ভৌগোলিক শ্রেণীবিন্যাস নয়। পরবর্তীতে ব্রিটিশ শাসন শুরু হলে পুরো অঞ্চলটিকে প্রথমবারের মতো একটি একক প্রশাসনিক পরিসর হিসেবে দেখা হয়। শাসন, মানচিত্রায়ন, জরিপ ও শিক্ষা ব্যবস্থার প্রয়োজনে এই ভূখণ্ডকে বৈজ্ঞানিকভাবে সংজ্ঞায়িত করার দরকার পড়ে। যেহেতু ইউরোপীয় ভূগোলবিদদের কাছে এই অঞ্চলটি আগে থেকেই ইন্ডিয়া নামে পরিচিত ছিল, তাই সেই নামের সঙ্গেই যুক্ত হয় ভূগোলবিদদের তৈরি শ্রেণীবিন্যাস, সাবকন্টিনেন্ট। এছাড়া 1900 শতক থেকে ব্রিটিশ পাঠ্যপুস্তক, মানচিত্র, প্রশাসনিক নথি ও একাডেমিক লেখালেখিতে নিয়মিতভাবে ব্যবহৃত হতে থাকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট শব্দটি। এই ধারাবাহিক ব্যবহারই শব্দটিকে ধীরে ধীরে একটি প্রতিষ্ঠিত, স্বীকৃত ও সর্বজনগ্রাহ্য আধুনিক পরিভাষায় পরিণত করে। পরিশেষে বলা যায়, ভারতীয় উপমহাদেশ কোনো প্রাচীন রাষ্ট্রের নাম নয়। এটি একটি আধুনিক ভৌগোলিক ও একাডেমিক ধারণা, যার শিকড় প্রথিত প্রাচীন সভ্যতায়, অস্তিত্ব প্রাগৈতিহাসিক কাল থেকেই, কিন্তু নামকরণ হয়েছে আধুনিক ভূগোলবিদ্যার আলোকে। অর্থাৎ এই ভূখণ্ড প্রাচীন আর এর সভ্যতাও সুপ্রাচীন, কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট নামটি আধুনিক বিশ্বের দেওয়া একটি ব্যাখ্যামূলক পরিচয়, যা আজ বিশ্বব্যাপী স্বীকৃত ও সর্বজনগ্রাহ্য।